করে সবাই, আমারটা সবার সামনে আসে, এরকম একটা ব্যাপার। সে কিং খান না হলে কে হবে? দর্শক আমন্ত্রণ রাইজিং বিডির বিশেষ আয়োজন রাইজিং বিডি স্পেশালে। আজ আমাদের অতিথি বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি। সঙ্গে আছেন জনপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম শাহ। শুভেচ্ছা রাইজিং বিডি স্পেশালে। থ্যাংক ইউ। শুরুতেই আসলে জানতে চাচ্ছিলাম, কোরবানিতে আসলে তোমার রান্নাবান্না বা তখনকার ব্যস্ততা কেমন থাকে? কোরবানি ঈদে কোরবানি নিয়ে অনেক ব্যস্ততা থাকে। মানে গরুটা জবাইয়ের দায়িত্বে থাকে আমার বাবা আর আমার ভাই, এই দুইজন, যে ওরা হচ্ছে ওই পার্টটা করবে এবং তারপরের কাজগুলো আমার আর ভাই আর করতে হয় বসে বসে, যে মাংস একটা ডিস্ট্রিবিউশন থাকে, কাকে কিভাবে দিব, ওইটা একটা প্যাকেট করা, মানে ওইটা কিন্তু অনেক বড় একটা কাজ। এবং এই জিনিসটা গোছানো না হলে না কোনো কিছুই ঠিকঠাক হয় না। রান্নাটা আলাদা করা, এটা করা, তো অনেক কাজ থাকে। দেখা যায় যে আমার 3টা 4টা 5টাও বেজে যাচ্ছে, আমি গোসল না করে আমার বাসার জামা পরে আমি মাংস নিয়েই তখনও বসে আছি যে এটা কি করব, এটা কি করব। তো এই জিনিসগুলো করা হয় এখন অনেক, কারণ ছোটবেলায় তো এগুলো নিয়ে আমার খুব একটা ইয়া ছিল না। আমার তো ছিল ঈদ করব, কিন্তু যত বড় হচ্ছে তত তো এই কাজগুলো আমার জন্য বাড়ছে। বাসায় এগুলো খুব করতে হয়, বাবাকে হেল্প করতে হয়। তো এই কাজগুলো এখন করা হয় দেখে আমার ঈদটাও একটু ডিফারেন্ট। আর এখন মনে হয় কোরবানি ঈদটা মনে হয় এগুলা করলেই বেশি ভালো লাগে। এটাই মনে হয় আসলে কোরবানি ঈদের মজা। তো আমি দুইটা ঈদই খুব উপভোগ করি। দিঘি কি রান্না করতে পারে? হ্যাঁ, পারি। কি রান্না করতে পারে? আমি মোটামুটি অনেক কিছু রান্না করতে পারি। আজকে আমি তো শুনলাম আজকে টেবিলে খাসির মাংস ছিল। আমি ওর এসিস্টকে বললাম যে এটা কে রান্না করছে, বললো আমাকে দেখার দিকে। আমি ওর ওই রান্নার কালারটা দেখে, যদি আমি রান্না করতে পছন্দ করি, আর ওই ডেকোরেটটা দেখে আমার মনে হয়েছে যে না, মানে তুমি এই যে খাসি রান্না করা, মাটন যে রান্না করা ব্যাপারটা, এটা তুমি শিখছো কার কাছে? আমি একদমই একা। আমি কোথাও রান্না শিখিনি। আমি ইউটিউব দেখে দেখে যাই একটু আইডিয়া নেওয়ার, তারপরে আমি নিজের মতো করে মডিফাই করে হচ্ছে রান্না করি। আমি খাসি, কিন্তু ফার্স্ট যখন তুমি রান্না করছিলা তখন টেস্ট কেমন ছিল, এবং তা খেয়ে তোমার ফ্যামিলির লোকজন, তোমার বাবা বা আদার যারা, তাদের রিভিউ কেমন ছিল? না, বাবা আমার রান্না অনেক পছন্দ করে, অনেক পছন্দ করে। নিশ্চয়ই ফার্স্ট রান্না ভালো হয়নি? না, ফার্স্ট রান্না অনেক ভালো হয়েছে, টু বি অনেস্ট। ফার্স্ট রান্না আর এটা শুধু সন্তান যখন রান্না করবে, বাবা মা তো বলবেই যা ভালো হয়েছে, এটা তো স্বাভাবিক। এমনি কি রান্না নিয়ে তোমার কোনো স্মৃতি আছে কিনা, মজার কোনো স্মৃতি? রান্না নিয়ে স্মৃতি আছে বলতে, আমার একটা ওয়েব ফিল্ম ছিল শেষ চিঠি, চরকিতে গিয়েছিল। তো ওইটার শুটিং করতে গিয়েছিলাম আমি, এবং তার আগের দিন আমি হচ্ছে, তখনও আমি শিখছি, তখনও পুরোপুরি রান্না যায়নি, তখন 2021 কি 22-এর কথা, 21-এর কথা। তো তখন আমি আগের দিন গরুর মাংস রান্না করেছিলাম, আমি সুন্দর করে ফ্রিজে রেখে চলে গেছি। তো বাবা রাত্রেবেলা খাইনি, সকালবেলা উঠে দুপুরবেলা বাবা খেয়েছে আর কি। তো আমি তো শুটিংয়ে চলে আসছি। তো আমি শর্ট দিয়ে এসে বিকালের দিকে, আমি 3টা 4টার দিকে দেখি হঠাৎ করে আমার ফোনে একটা মেসেজ আসছে নাম্বার থেকে। বাবা মেসেজ পাঠিয়েছে যে তোমার গরুর মাংসটা অনেক মজা হয়েছে, আমি আজকে খেয়েছি, তুমি পাস করেছো। তো তখন মনে হয়েছে যে হ্যাঁ, তাইলে তো এখন রান্না করাই যায়। তো এই আমার বাসার মানুষ সবসময় আমার রান্না অনেক অ্যাপ্রিসিয়েট করে, আমার ভাইয়া অনেক অ্যাপ্রিসিয়েট করে, যে সবসময় খায় অ্যাপ্রিসিয়েট করে দেখি আমার মনে হয় আমার রান্না করতে আরো বেশি ভালো লাগে। এটা খুব ভালো। দাদাও দেখি যে বিভিন্ন সময় ফেসবুকে তোমার রান্নার, মানে আমি আমার রান্নার অনেক ফ্যান, ফটোস ভিডিওস দেখি। তো তোমার কাছে দাদা রান্না কেমন লাগে? বেস্ট, এত মজার রান্না। তো কি খাইয়েছে দাদা? আমার হাঁসের মাংস হচ্ছে বেস্ট, এত মজা হাঁসের মাংস যে আমি, মানে একদিন হয়েছে আমরা সবাই হাঁসের মাংস খেতে বসেছি একটা প্রোগ্রামে, বাবা হাঁসের মাংস রান্না করেছে, এবং একের পর এক সবাই হাঁস খেয়ে যাচ্ছে, আমি আর ভাগে পাইনি। পরে আমি বাসায় এসে বলছি তুমি আমাকে পার্সোনালি হাঁস রান্না করে দিবে, এবং মামা নিয়েও আসছে। তো ওই জায়গা থেকে মামার রান্না অনেক মজা। এবং মামার বাসায় গেলে আমি তাকে বলি যে, সে যেহেতু নারায়ণগঞ্জ থাকে, ওখানে কিন্তু বাজার খুব ফ্রেশ পাওয়া যায়, তো মামা বাজারও করে খুব সুন্দর। তো আমি তাকে বলে দিই যে আমি কিন্তু এই মাছ খাবো, এই মাছ খাবো, এই মাংস খাবো, তুমি রান্না করবে, এবং সব সে রান্না করে রাখে একা। আচ্ছা, তোমার হাতে রান্না খেয়েছে এরকম তারকা কারা কারা? অনেক আছে। উপবিশ্বাস, আকি আলমগীর, দিঘি, বারিশ, সজল, প্রতীক হাসান, মমতাজ আপা, তারপরে তোমার মোটামুটি আমাদের সেলিব্রিটির মানে এর ভিতরে কে বলছে তোমার রান্না ভালো হয় না? সবাই বলছে যে ভালো হয়েছে। ভালো হয়নি কথাটা কেউ বলবেন, কারণ শোনো, যে কোনো জিনিসে একটা আর্ট। আমি রান্না যখন করি সেটা মন দিয়ে করি। আমি যে কোনো একটা কাজ করলে মন দিয়ে করি। যে ওই অনেক কাজ না, অগোছালো কাজ আমি পছন্দ করি না।
আমি রান্না করে আসলো, আমার সব সেট আপ টেবিলে থাকবে। দেখো আমি একরকম তরকারি খেতে পারি না, আমার টেবিল ভরা থাকবে। আমি 2টা খাবো, 3টা খাবো, কিন্তু আমার টেবিল ভরা খাবার থাকবে। সেই সুবাদে আমি খুব রান্না করতে পছন্দ করি, আর আমার বাচ্চাগুলো খেতে পছন্দ করে। আমি সময় পেলেই রান্না করে যাই বা বাজার করি, রান্না করি। এর জন্য মানুষ জানে আর কি যে আমি খুব রান্না করতে পছন্দ করি। সবাই মোটামুটি যত আমার কাছের মানুষগুলো আছে সবাই খেয়েছে। শাকিব খান, তার সঙ্গে তোমার কাজ করা হয়েছে শিশু শিল্পী হিসেবে, তো তার সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন ছিল তোমার? তার সাথে কাজের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। তাকেও তো চাচ্ছু ডাকতাম, তো তো ওই জায়গা থেকে আসলে তার সাথে এক্সপিরিয়েন্স অনেক বেশি ভালো ছিল। এবং ওই সময় থেকেই দেখতাম যে সে কতটা পরিমাণ সিনসিয়ার কাজ নিয়ে, সে কতটা পরিমাণ কাজের ভেতর ঢুকে যায়, ওই সময় কতটা পরিমাণ সে মন প্রাণ দিয়ে কাজটা করার চেষ্টা করে। এবং তার এক্সপ্রেশন, এভরিথিং, ডায়লগ সব কিছু অন পয়েন্টে। তো মানে সে একটা শট দেওয়ার পরে সেটের মোটামুটি সবাই প্রশংসা করতো। তো তখন আসলে বোঝা যেত যে সে অনেক বেশি সিনসিয়ার। তো তখন থেকেই তো আসলে তার কাজটা দেখে আসা। তো এখন যখন মানুষ প্রশংসা করে তখন মনে হয় যে হ্যাঁ, আসলে আমরা তো খুব কাছ থেকে দেখেছি, সে কিং খান না হলে কে হবে, সে এত বড় সুপারস্টার না হলে কে হবে। মেমোরিজ আছে, গুড মেমোরিজ, অনেক মেমোরিজ তার সাথে আমার অনেক ছবি, না অনেক ছবি। তো দেখা যায় তার আমার 2টা ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু তার সিনেমাতে, যেমন কাবুলিওয়ালাতে একটা, এক টাকার বউতে একটা, চাচ্চু আমার চাচ্চুতে একটা। তো 2টা অলরেডি তার সিনেমাতেই আমার করা। তো ওই জায়গা থেকে তার সাথে আমার অনেক মেমোরিজ। সে কখনো সেটে দেখা যেত সে যদি কোনো খাবার বাইরে থেকে আনিয়ে খেত, সে কখনো আমাকে না দিয়ে খেত না। এই পিচ্চিকে ডাক দাও, পিচ্চিও খাবে। পিচ্চি ডাকতো, বাবু ডাকতো, অনেক কিছু ডাকতো, দিঘি ডাকতো, ম্যাডাম ডাকতো, দুষ্টামি করে বলতো আপনি তো আমাদের ম্যাডাম, এভাবেও বলতো। তো আমার মার সাথে তার একটা অনেক ভালো সম্পর্ক ছিল, আমার মার সাথে তার খুবই ভালো সম্পর্ক ছিল। ওই জায়গাতে সে আমাকে অনেক আদর করতো, বাবার সাথে তার ভালো সম্পর্ক ছিল। তো আমার মনে আছে সে একবার অসুস্থ হয়েছিল, হাসপাতালে ভর্তি হয়েছিল, তখন আমার মা জীবিত ছিল। তো আমার মা কোন একটা কাজে জানি যাচ্ছিল, কে জানি ফোন করে রাস্তায় বলল যে সাকিব তো অসুস্থ হয়েছে, ল্যাবরেটরি ভর্তি। আমার মা কাজে না গিয়ে তাৎক্ষণিক গাড়ি ঘুরিয়ে ফেলছে, আমি এখন আগে সাকিবকে দেখতে যাবো। তো এরকম ছিল আমার মার সাথে সম্পর্কটা। তো যার কারণে সে সেটে খুব খুশি হতো যখন দেখতো আমার সাথে শুটিং, আমার মা আসবে, একসাথে গল্প করবে, সে খুব খুশি হতো। শাকিব খানের সঙ্গে কাজের ব্যাপারে তুমি গণমাধ্যমে সবসময় বলে আসছো যে তার সঙ্গে কখনো হিরোইন হবে না, মানে এটা কেন? কারণ যেহেতু মানুষ একটা ভাবে দেখে ফেলেছে, আমি যেমন দীপজল আঙ্কেলের সাথেও তাকে অনেকবার চাচ্চু বলেছি, তার সাথে ওভাবে অ্যাক্টিং করেছি। চাচ্চু যেহেতু তার নামে সিনেমাই হয়েছে, চাচ্চু আমার চাচ্চু নামেও কিন্তু আমার শাকিব আঙ্কেলের সাথে সিনেমা হয়েছে। তো ওই জায়গার থেকে না আসলে আমার মনে হয় যে এখন আমার জন্য ঠিক হবে না যে আমি ওই মানুষটার সাথে আবার নায়িকা হয়ে কাজ করি। একটা হচ্ছে একটা হচ্ছে চরিত্রের প্রয়োজন, যেটা আমরা দেখেছি যে আবার বসন্ত সিনেমাতে কিংবা ডিয়ার জিন্দিগিতে শাহরুখ আর আলিয়ার যে জিনিসটা আমরা দেখেছি যে নায়ক নায়িকা বাট ওইরকম কোনো সম্পর্ক দেখানো হয়নি। এটা একটা থেরাপিস্ট আর একটা পেশেন্টের গল্প দেখানো হয়েছে, কিন্তু এখানে কোনো প্রেম নেই। তো এখানে যদি গল্পের প্রয়োজনে এরকম কোনো ডিফারেন্ট কিছু যদি কেউ চিন্তা করে, তখন আমি আসলে ভেবে দেখবো যে করাটা কি আসলে রিস্কি না ঠিক না কি। কিন্তু আসলে একদম কমার্শিয়াল ছবি এখন যেগুলো সে করছে কিংবা আমরা যেগুলো করি, ওই প্রেমটা কিংবা ওই নায়ক নায়িকা প্রেম রোমান্স এই টাইপের গল্পগুলো তুমি আসলে তার সাথে দিতে চাচ্ছ না, ঠিক হবে না। কারণ আমার মনে হয় দর্শকই সবার আগে গালি দিবে যে আয় হ্যাঁ ওই দিনও তো বাবা ডাকলো, ওই দিনও তো চাচ্চু ডাকলো, যেহেতু দর্শক এখনো অনেকেই ছোট দেখি বলে। সো মনে হয় না এখন ঠিক হবে এটা। তোমার মতো শিশু শিল্পী হিসেবে যেমন পূজা চেরিও ছিল, তো সে তো আসলে অলরেডি শাকিব খানের সাথে কাজ করেছে, সেটাও তো শিশু শিল্পী হিসেবে নায়িকা হিসেবে তার বিপরীতে কাজ করেছে, তার সঙ্গে জুটি বেঁধেছে। আসলে ওর সাথে ওভাবে কাজ ছিল না সম্ভবত, ওর সাথে একটা কি 2টা সিনেমায় কাজ করেছে এবং ওটা ওভাবে হাইলাইট হয়নি, আমারটা যতটা হাইলাইট হয়েছে। সো যেহেতু আমার ক্লিপসগুলো এখন অনেক বেশি অ্যাভেলেবেল এবং মানুষ আমার সিনেমাগুলো অনেক বেশি দেখেছে, মানুষ কিন্তু জানে আমি তাকে চাচ্ছু রেখেছি। তো পূজারটা আসলে পূজার এটা একটা ভালো দিক যে তার ছোটবেলাটা ওভাবে শাকিব খানের সাথে হাইলাইট না হওয়াতে সে ইজিলি কাজটা করতে পেরেছে। তো আমার আসলে ওই সুযোগটা কোনোভাবেই নেই। বিষয়টা কি এরকম দাঁড়ালো যে পূজা শিশু শিল্পী হিসাবে অতটা খ্যাতি অর্জন করতে পারে নাই বিদায় এখন নায়ক হিসাবে সে ভালো করছে? না 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 না, এরকম মোটেও না। হয়তোবা ওই সিনেমাতে ওর ক্লিপটা অতটা এখন ভাইরাল না, কিংবা ওই সিনেমাতে ওই পার্টটুকু হয়তোবা ওর সাথে এরকম কোনো
ডায়লগ কিংবা কথা নেই যেটাতে মানুষ এখন পয়েন্ট আউট করতে পারবে, যেটা হয়তো বা আমার সিনেমার নামই ছিল চাচ্চু, আমার সিনেমার নামই চাচ্চু আমার চাচ্চু, বাবা আমার বাবা, 1 টাকার বউ, আমার সিনেমার নামেই কিন্তু আসলে তার সাথে আমার পুরো পরিচয়টাই বোঝা যায়। তো হয়তো ওই সিনেমার নামটাও এরকম না, যার জন্য আসলে ইজি হয় এই কাজগুলো করতে। দিঘির সাথে সম্পর্ক ভালো এই কারণে পূজা না ওটা না, মানে আসলে আমরা ওটা না বলি, আমার মানে হয় না যে যদি না বলো তাহলে তো মনে হচ্ছে না হয় না। আমি ওকে একবার ডেকেছিলাম যে কোনো একটা কাজে, শিডিউল দিবে বলে দেয়নি। সেই মানে যখন আবার ফোন করলাম, আমি ফোন ধরে নাই, তখন আমি মানে মাইন্ড থেকে ফেলে দিছি যে না একে দিয়ে আমার হবে না। তো ফোন রিসিভ করে নেই, হ্যাঁ, বা তোমাকে ইগনোর করেছে অন ক্যান্সার। কারণ এরা যদি একদিন ফোন না ধরে, বা আমি জানি ও কল ব্যাক করবেই, মানুষ তো এই থাকেই, যেমন এক ফোনে এখন সবাই ফোন ধরে। এখন দেখো নতুন যারা মানে পূজা তোমার ফোন রিসিভ করছে না? না, করেনি। দিঘির ফিল্ম, ওটিটি বা যাই হোক, এগুলো নিয়ে আসলে ফিউচার প্ল্যানটা কি, বা কি করতে চাচ্ছে? এটা ফিউচার প্ল্যান অবশ্যই ভালো কাজ বেছে বেছে করবো, আরও কাজ করার ইচ্ছা আছে, এবং প্রতিনিয়ত কিছু স্ক্রিপ্ট আসছে যে কাজগুলো আসলে তার মধ্যে কিছু হয়তো বা বাছাই করব, এবং আমার ইচ্ছা ভালো কাজই উপহার দেওয়া, মানে প্রতিনিয়ত কাজ উপহার দিতে হবে এরকম কোনো কথা না, একটা দেই 5 মাস পরে একটা, 1 বছরে একটা, 2টা, কিন্তু ওই কাজটা যাতে পুরোটা বছর মাস মানুষ মনে রাখে। তো আমার ইচ্ছা আমি ওরকম বেছেই কাজ করব। মানে এই যে ইচ্ছার যে বিষয়টা, সেই জায়গা থেকে এরকম কোনো ইচ্ছা আছে কিনা যে এই হিরোর সঙ্গে আমি আসলে কাজ করতে চাই, বা এই ডিরেক্টরের কোনো প্রোডাকশন আমি করতে চাই? যেমন আমার গিয়াসুদ্দিন সেলিম স্যারের সাথে কাজ করার অনেক ইচ্ছা ছিল, আমি ওইটা রিসেন্ট করেছি বঙ্গর একটা শর্ট ফিল্মে। তো আমার যেমন আশফাক নিপুণের সাথে কাজ করার অনেক ইচ্ছা, আমি তাকে বলেছি এটা। তো ওই জায়গা থেকে এরকম কিছু ডিরেক্টর অবশ্যই আমাদের ফেভারিট থাকে, যে মনে হয় যে তারা যদি কখনো সিনেমা বানায়, সিরিজ বানায়, আমরা কাস্ট হতে পারলে অনেক ভালো লাগবে। তো ওই জায়গা থেকে যদি নায়ক বলি, আমার শুভ ভাইয়ের সাথে কাজ হয়েছে, আমার রোশনের সাথে কাজ হয়েছে টিভিসিতে। তো ওই জায়গা থেকে আমার সাথে কাজ হয়নি খালি এখন সিয়ামের, রাজের, এদের সাথে কাজ হয়নি। তো আমি মনে করি যে সামনে যদি এরকম কোনো গল্প থাকে যে তারা করছে, আমাকে যদি চায় আমি অবশ্যই যাবো কাজ করতে, কারণ যেহেতু এখন তারাও অনেক বেশি পপুলার নায়ক এবং মানুষও তাদের দেখতে পছন্দ করে। তুমি স্পেসিফিকলি 4 জনের নাম বললা যে কাজের কথা, সেক্ষেত্রে হিরো তো আরো অনেক আছে, তাদের নাম কেন বলো নেই? এরাই এখন আসলে বেশি সিনেমা করছে এবং এদের সিনেমাতে মানুষ দর্শকও বেশি হচ্ছে। বাপ্পির সঙ্গে যদি কাজের অফার আসে কি করবা তুমি? আমার কাছে আসলে গল্পটা বেশি ম্যাটার করে, তো গল্পটা যদি মনে হয় যে আমার ক্যারেক্টারটা খুব ভালো, তাহলে আমি অবভিয়াসলি তখন কথা বলবো। গল্পে আসলে আমার ক্যারেক্টারটা অনেক বেশি ম্যাটার করে আমার কাছে, কারণ মনে হয় যে অল্প একটু স্ক্রিন থাকলেও ক্যারেক্টার ডেপথটা বেশি হলে। তাদের নাম বলো নেই, তারপর জায়েদ খান, ওনার সঙ্গে জায়েদ খানকেও চাচ্চু ডাকি, ওটা সম্ভবই না। আচ্ছা, চাচ্চু ডাকো এই কারণে জায়েদ খানের সঙ্গে কাজ করা সম্ভব না। রায়হান রাফির সঙ্গে তোমার একটা কাজের কথা চলছিল। কোন কাজ? ফিল্মের কথা চলছিল, সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হলো। ও আচ্ছা আচ্ছা, ওইটা, হ্যাঁ ওইটা তো অনেক আগে মানে কন্ট্রোভার্সি শেষ করে আসছি, এখন তো আর এই কন্ট্রোভার্সির কথা ওঠে না। বাট হ্যাঁ, আসলে এরকম আসলে হয় অনেক সময়। তুমি কি তার সঙ্গে কাজ করবা নেক্সট টাইম? ডিপেন্ডস, দেখা যাক কি হয়। যদি ভালো কাজ হয়, যদি তারও মনে হয় আমাকে দরকার, সেও আসবে। যদি আমারও মনে হয় তার কাজটা ভালো, আমিও বলবো। তো ইট ডিপেন্ডস। কেউ কেউ বলছে যে তুমি রায়হান রাফির সঙ্গে জেদ করেই তোমার ফিটনেস ফিগার মানে খুব অল্প সময়ের ভিতরে চেঞ্জ করে ফেলেছো। না, অল্প সময় আমি তখনই চেঞ্জ করতে পারবো, এটা তার আগের থেকে করছি দেখি এত অল্প সময় হয়েছে, কারণ তখন থেকে শুরু করলে আরো অনেক পরে হতো। তো এটা একটা লং প্রসেস, লেন্দি প্রসেস, এটা 1 দিনে 2 দিনে 1 মাসে 2 মাসে সম্ভব না। এটা আমি চেষ্টা করছি অনেক আগের থেকে এবং অনেক দিন ধরেই চেষ্টা করছি। গ্র্যাজুয়ালি কমতে 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 যখন ওই লাস্ট মোমেন্টে এসে অনেক বেশি কমে গিয়েছি, তখন আসলে সবার চোখে বেশি পড়েছে। রিসেন্টলি গুঞ্জন উঠছিল যে তুমি বিয়ে করেছো, বিয়ে করেছি, হ্যাঁ হ্যাঁ, তার সাথে তুমি ঘুরতে বের হচ্ছো, কিন্তু আমি দাওয়াত পাইনি। আমি তো আজকে কিন্তু ওর বাসায় ছিলাম, কিন্তু ওর জামাইকে আমি দেখি। আচ্ছা, তুমি সাক্ষ্য দিচ্ছ? আমি পাই নাই, যা সত্যি তাই। আসলে বিষয়টা কি, একটা ছবি নিয়ে, পিকচার নিয়ে এরকম? না, আমি আসলে বিয়ের ব্যাপারটা এখনো শুনিনি। তো যেই জিনিসটা আসলে বলছিলাম যে আমাকে নিয়ে সমালোচনা, গুঞ্জন, হেট সবকিছুই হয়। তো মানে করে সবাই,
আমারটা সবার সামনে আসে, এরকম একটা ব্যাপার। তো ওই জায়গা থেকে মানে কি আসলে বিষয়টা এরকম যে দিঘিকে নিয়ে সবচেয়ে বেশি গসিপিংটা বেশি হয় মানে শোবিজ তারকাদের ভিতরে? গসিপিং but ওর- সবাইকে নিয়েই হয়, আমারটাও খুব বেশি হাইলাইট হয়, এটা একটা কথা। আমারটা খুব বেশি হাইলাইট হয়। এখন হতে পারে আমার নামটা হলে নিউজটা ছড়ায় বেশি, TRP বেশি হয়। টিআরপি বেশি, সো দ্যাটস আ গুড থিং। আমি মনে করি যে আমার নামে যদি একটা রিউমারও আসে, আমার নাম দিয়ে কিন্তু আফটার অল ওই নিউজ পোর্টাল হোক যাই হোক তারা কিন্তু টিআরপি পাচ্ছে। তো তখন বোঝা যায় যে আই এম সামথিং ডিফারেন্ট, আমি ওরকমই একজন স্পেশাল পার্সন দেখি আমার নামটা ইউজ করা হচ্ছে। তো প্রথম খুব গায়ে লাগলেও এখন আসলে আমি পজিটিভ ওয়েতে নেই যে যারা আমার নাম ইউজ করে নিজেরা ভিউজ কামাতে পারবে, অবভিয়াসলি আমি অনেক বেশি তাদের কাছে স্পেশাল এবং বড়। খারাপ লাগে না মানে এখন সোশ্যাল আর মিডিয়ায় গায়ে লাগে না, উল্টাপাল্টা কারণ লেখা? আমি জানি আমার স্টেটমেন্ট আলাদা, আমি জানি আমার কথা আলাদা, আমি জানি আমি আমার স্টেটমেন্ট খুব সুন্দরভাবে দিয়ে দিতে পারবো, এখানে আসলে আমার কোনো প্রবলেম নাই। আমি সবসময় আমার স্টেটমেন্ট দিয়ে যেতে পারবো, বিশ্বাস করা না করা এটা তাদের ব্যাপার, কিন্তু আমি আমার জায়গার কথা তো বলেই যেতে পারবো, এখানে আমার কোনো হেজিটেশনও হবে না। সো যে যা রিউমার বের করবে কিংবা কেউ যদি আমার নামে খারাপ কথাও বলে, এখন আর আসলে গায়ে লাগে না। আর হবে, যার নাম আছে তাদের বদনাম হবে। সেটাই। না এটাই। দিঘি আসলে মিডিয়ার সামনে যখন কথা বলে আমরা যখন দেখেছি বেশ পরিপক্ক মনে হয় এবং আমার মনে হয় যে কখনই অগোছালো বা অপরিপক্ক কথা বলে না, না। এখানে অবশ্যই আমাদের অপুদিরও অনেক অবদান, কারণ অপুদির সাথে যেহেতু অনেক থাকা হয়, আমার অনেক কাজ করা হয়, একসাথে অনেক আড্ডা দেওয়া হয়, আমি তার কাছ থেকে প্রতিনিয়তই অনেক কিছু শিখি, এটা সত্যি কথা। এবং অনেক সময় অনেক টিপস দিয়ে থাকেন তিনি, এবং আমি তাকে দেখেছি এরকম বিন্দাস হয়ে ঘুরতে, যে কোনো কিছুই সে কিন্তু গায়ে মাখে না কখনোই, কারণ সে ওর তো জানে অনেক সে অনেক অপবিশ্বাস। gossip হয়, ওর নিয়ে তো এবং অনেক সে- কারণ লেখালেখি সে হয়। জানে সে অপবিশ্বাস, তো সে আমাকে একদিন বলেছিল তুমি দিঘি, তোমাকে নিয়ে হাজারটা কথা বললেও তুমি দিঘি, তোমাকে নিয়ে গুঞ্জন না উঠলেও তুমি দিঘি। এই জিনিসটা অপর খুব ভালো, দ্যাটস দ্য থিং। খুব ভালো না, এটা- সাজেশন এটা খুব দেয়। ভালো খুব ভালো, খুবই ভালো। তোমার সাথে তো অপুকে নিয়ে অনেক সময় জড়িয়ে অনেক অনেক gossip বলে, হয় বা অনেক হয়। অনেক। আমি সবসময় বলি, আমি এর জন্য আমি সবসময় ক্লিয়ার থাকি, ছবি ছাড়ার সময় বলে দিই আমরা ভাই বোন, বা যে কোনো কিছুতেই যে কোনো প্রোগ্রামে আমরা আজকে আছে আমার বোন আমার সাথে, কারণ পাবলিক বলবেই। দেখো এমন ফেক না, তোমাকে দেখা যায় অপুকে নিয়েও বেশ তুমি কাজ করো, হ্যাঁ, তো বেশ কেন আমার- সেটা কি ডিমান্ড থাকে নাকি না না তোমার? না, ডিমান্ড থাকে, ক্লায়েন্ট ডিমান্ড করে। ক্লায়েন্ট যখন বলে দাদা আপনি কাকে নিয়ে কাজ করবেন, কোন মডেল, তখন আমি বলি দেখো একটা নতুন ব্র্যান্ডকে যদি হাইলাইট করতে চাই তখন কিন্তু আমি একটা ওদের মতো বা ওপর মতো সেলিব্রিটি নিয়ে কাজ করি, তাহলে কি হবে, ব্র্যান্ডটা একটু দাঁড়ায়। তো এখন ক্লায়েন্টকে যখন আমি বলি আপনি কাকে চান, মিমকে নেবেন বা উপবিশ্বাসকে নেবেন বা মাইকে, আমি মাইকে নিয়েও কাজ করছি, তখন আমি বলছি যে অপুকে নেন বা মিমকে নেন বা দিঘিকে নেন। যখন পাবলিক বলে যে ক্লায়েন্ট যখন আমাকে বলে যে ঠিক আছে দিঘির সঙ্গে কথা বলেন বা মিমের সঙ্গে কথা বলেন, তখন ওকে জিজ্ঞেস করে আমি এত কি শ্যুট করতে চাই পারবি, ও বলে আমার ডেট নাই। কিন্তু ক্লায়েন্টের আবার একটা সময় থাকে, আমার খুব আর্জেন্ট দরকার, তখন যাকে পাওয়া তখন যায়, আমি যার যাকে schedule-টা ব্যাচেবল মিলে তখন- যায়, শিডিউলটা মিলে যায়, তখন তাকে নিয়ে নিই। কিন্তু মানে আগে একেই রানীকে আগে জিজ্ঞেস করি ম্যাডাম আপনি আগে শিডিউলটা আমাকে দেন, তখন ও দেখে। কিন্তু ওর একটা গুণ ভালো কি, যে আমি তোমাকে জানাচ্ছি, কিন্তু আর জানানো কিন্তু হয় না। বাহ, এটা খুব ভালো গুণ। হ্যাঁ, ওর একটা খুব ভালো গুণ। আমি এর জন্য না, আজ- অনেক সময় হয় কি, অনেক সময় মাথায় থাকে না যে আমাকে এটা বলতে হবে, আর অনেক সময় হয় যে চিন্তা করতে থাকে আচ্ছা আমি যে এই জায়গায় যেতে পারছি না, আমি কি মামাকে বলবো, বললেই তো আবার আরেকটা গালি খাওয়া লাগবে, কেন তুই পারবি না, তো তার থেকে ভালো আমি চুপচাপ থাকি, মামা যখন আমাকে ফোন দিবে তখন বলে দেবো মামা আমি তো ভুলে। এই দিক দিয়ে আবার বারিশ, অপু বা মিম এরা কিন্তু ঝটপট, যে এই এত কি শুট করতে চেয়ে পারবি, হ্যাঁ ঠিক আছে পারবো দাদা, ঠিক আছে রেডি। আর বারিশকে বললে বারিশ ঠিক আছে পারবো, ঠিক আছে বাইক দিয়ে দে। দাদা তোমার ঈদ নিয়ে বেশ ব্যস্ততা থাকে, ঈদের কাজ নিয়ে, তো ঈদ নিয়ে সর্বশেষ প্ল্যান নিয়ে রাইজিং বিডি দর্শকদের কিছু বলো। অচিরেই কিছু শুট আসবে আমার, দেখতে পাবে দর্শক। আর রাইজিং বিডিকে এতটুকুই বলবো, অনেক শুভকামনা এবং ঈদের জন্য শুভকামনা এবং শুভেচ্ছা রইল, এবং ভালো থাকবেন সবাই। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে ভালো ভালো কিছু কাজ উপহার দিতে পারি। থ্যাংক ইউ রাইজিং বিডিকে। রাইজিং বিডির দর্শকদের জন্য কিছু বলতে আর কি। রাইজিং বিডির দর্শকদের অনেক অনেক ধন্যবাদ যে রাইজিং বিডি স্পেশাল এতক্ষণ আপনারা দেখেছেন, আমাদেরকে এতক্ষণ উপভোগ করেছেন, আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি, সবসময় আপনারা আমাদের সাথে থাকবেন। আর রাইজিং বিডিকে অনেক অনেক ধন্যবাদ যে তারা আমাকে তাদের স্পেশাল প্রোগ্রামে এনেছে, আমি সবসময় তাদের সাথে থাকছে এবং আমি আশা করি তারাও আমার সাথে থাকবে। দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো তারকার সঙ্গে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।